স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি বাংলাদেশটিতে। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলে থাকি অনুষ্ঠান, তবে আজকে আমরা একটু বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং তরুণ নেতৃত্ব কি ভাবছে এ নিয়ে আমার সঙ্গে কথা বলবো। এই নিয়ে রাশেকুর রহমান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক আছেন। ডক্টর রাশেকুর রহমান, তিনি সিনিয়র ইকোনমিস্ট, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এই সময়ে এই বিষয়টা একটু আলোচনা করার কারণটা যে রাজনীতি নিয়ে এমন প্রতিদিন আমরা কিছু গদ বাঁধা বিতর্কের মধ্যেই আছি। নির্বাচন, আন্দোলন, কি হবে না হবে, প্রতিদিনই ঘটনাবলী আছে। প্রতিদিন বাংলাদেশের মধ্যে সমস্যারও শেষ নেই, আবার এই নিয়ে নানা রকম মতামতেরও শেষ নেই। এর মধ্যে ধরুন ছাত্রদলের কমিটি কিংবা আমার লতিফ সিদ্দিকী কিংবা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়েও আমরা গত কয়েকদিনে আলোচনা করছি। কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের মানুষ একটু আশাবাদী দৃষ্টিতে ভবিষ্যতের দিকে তাকাতে চায়। এখন ভবিষ্যতের দিকে তাকাতে গেলেই প্রশ্ন আছে ভবিষ্যৎ নেতৃত্বের দিকে, যারা আগামীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিবেন। একটু আপনাদের কাছে শুনতে চাই যে আপনারা কিভাবে, কেমন বাংলাদেশটা দেখেন সামনের দিকে। আমি অসম্ভবভাবে ইতিবাচক ধনাত্মক চিন্তা ভাবনায় বিশ্বাস করি এবং আমি সত্যিকার অর্থে মনে করি যে এই বিশ্বাস নিয়ে 42 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই জায়গাটায় নিশ্চয়ই আমরা পৌঁছাতে পারবো। প্রশ্নটা হচ্ছে যে কবে, কখন, কিভাবে। নিশ্চয়ই গণতন্ত্রের ধারাবাহিকতা যদি বাংলাদেশে বজিয়ে থাকতো, হত্যা, হানাহানি, সামরিক বাহিনীর হস্তক্ষেপ, সামরিক জান্তার হস্তক্ষেপ, সামরিক শাসনের প্রসার, এই ব্যাপারগুলোকে যদি বাংলাদেশের ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া যেত, একটা টাইম মেশিনে যাত্রা করার মতো পিছনে গিয়ে, তাহলে হয়তো বা আরো আগে আমরা সমৃদ্ধি থেকে পৌঁছে যেতাম। কিন্তু রূঢ় বাস্তবতা এই যে এই ধরনের অপশক্তির প্রস্ফুটন আমাদের সমাজে হয়েছে, এটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এখন আপনি যে নতুন প্রজন্মের নতুন লিডারশিপের কথা বললেন, আমি মনে করি লিডারশিপেরও আগে আমাদের নতুন প্রজন্ম, অর্থাৎ আমরা প্রত্যেকে ব্যক্তি হিসাবে বাংলাদেশ নামক দেশটি কেন আবির্ভূত হয়েছে সেটা আমাদের এ সম্বন্ধে সম্যক ধারণা নেওয়া দরকার। কি ভিশন, কি স্বপ্ন নিয়ে আমরা একটি শক্তিশালী জাতি হিসাবে প্রকাশিত হয়েছি সেটা আমাদের বোঝা দরকার। এবং আজকে যে বাংলাদেশ, এই যে আমাদের এক্সিস্টেন্স স্বাধীন দেশ হিসেবে, এটা কিভাবে হলো সেটা আমাদের বোঝা দরকার। ইফ নট, এটা যদি আমরা না বুঝি, সেই ক্ষেত্রে আজকের দিনের যে নিত্যদিনের সমস্যাগুলো আপনি তুলে ধরলেন, এই কোনো সমস্যারই আসলে সমাধান হবে না। সেটাই কারণে হচ্ছে না মনে করছে অনেকে। কারণ হচ্ছে কি, অন এ মাইক্রো লেভেল এভরি ডে we will face problems for sure. It's not only for Bangladesh, it's a reality for all other countries, even for India. But from a macro perspective, if couple of fundamental systems, কয়েকটা মৌলিক সিস্টেম, প্রক্রিয়া যদি সুচারুভাবে পরিচালিত না হয়, তাহলে এই নিত্যদিনের যে ছোটখাটো যে সমস্যাগুলো আমরা ফেস করি, যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে কথা, অথবা ধরেন এভরি আদার ইস্যু দ্যাট উই আর ফেসিং, এগুলো কোনোটা আসলে সলভ হবে না। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের একটি ইতিহাস, এই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে। বাংলাদেশ নামক যে গল্পটি রচিত হয়েছিল কোনো এক মহাকবি দ্বারা, আমার চোখে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই গল্পের একটি সূচনা, একটি উপসংহার থাকতে হবে, একজনই লেখক থাকতে হবে। এবং আমাদের বাংলাদেশ নামক এই দেশের এই গল্পটি বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের হৃদয়ে গর্বের একটি অংশে পরিণত হতে হবে। তাছাড়া আমি আপনার প্রতি ভালো হব, আপনি আমার প্রতি ভালো হবেন, বা আমি ডক্টর আশিকের প্রতি ভালো হব, এই জাগরণ তো কোনোদিন আসবে না। দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের স্লোগান দুইটি, বাংলাদেশের সংবিধান দুটি, বাংলাদেশের জাতীয়তাবাদ দুটি, বাংলাদেশের বিশ্বাস দুটি, এইরকম ডিভাইডেড অবস্থা। বাংলাদেশের আপনি রিকনসাইল করবেন। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ একটি, দুটি নয়। এই যে আমরা একদল তো বিশ্বাস করে যে বাঙালি জাতীয়তাবাদ, আরেকদল বিশ্বাস করে বাংলাদেশী জাতীয়তাবাদ। আমি ওই জায়গায় আসছি। আসলে বাঙালির জাতীয়তাবাদ একটি, যারা বলেন দুটি, অর্থাৎ যারা আরেকটি প্রিচ করছেন তারাও জানেন এটি একটি। এখানে যেটা হয়েছে যে ক্ষীণ স্বার্থ এবং হীন স্বার্থের সমন্বয় ঘটেছে। বাঙালি, আপনি লর্ড মেকলে যখন এই উপমহাদেশে ভাইসরয় ছিলেন, 1800 খ্রিস্টাব্দের শেষ দিকে তিনি যখন ফিরে গেলেন, তখন তাকে হাউস অফ লর্ডসে জিজ্ঞেস করা হলো যে তুমি যে এত বছর সেখানে ভাইসরয় হিসেবে থাকলে, তোমার অবজারভেশন সম্বন্ধে কিছু কথা বলো। এবং তিনি হাউস অফ লর্ডসের অকপটে একটা কথা বললেন যে দেখুন, আমরা ইংরেজ শাসনটি এত সুচারুভাবে সেখানে পরিচালনা করতে পারছি এই কারণে যে মৌমাছির হুল আর বাঘের নখ যেমন তাদের সৌন্দর্যের একটি অংশ, ঠিক একইভাবে বাঙালির একটি অংশের মিথ্যাচারিতা এবং কৃত্রিম ব্যবহার তাদের সৌন্দর্যের অংশ।
এটি কিন্তু 200 বছর আগের অবজারভেশন, 200 বছর আগে। এবং তিনি এটাও বলছেন যে গঙ্গা অববাহিকার নিম্ন তীরবর্তী অঞ্চলের মানুষ শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণেই মস্তিষ্কগতভাবে মানসিকভাবে তারা অত্যন্ত সুচতুর। প্রশ্ন হচ্ছে এই চতুরতা আপনি কি পজিটিভ কাজে ব্যবহার করবেন না নেগেটিভ কাজে? আমরা কি কাজে ব্যবহার করছি? ওয়েল, ডক্টর আশিক 29 নভেম্বর 2013 সালে বিজেপি থেকে পদত্যাগ করেন, এবং পদত্যাগ করার কারণ ওনার আপন বড় ভাই বোধহয় সভাপতি ছিলেন আন্দালিব পার্থ সাহেব। পদত্যাগ করার কারণটা ছিল যে উনি জামাত ইসলামী বা ছাত্র শিবির, যারা রাজাকার আলবদর হিসেবে বাংলাদেশে পরিচিত, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, এবং এটা বলতে হয় যে বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি নাজির রহমান মঞ্জু সাহেব তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার সন্তান হিসেবে তিনি ইত্তেফাকে এই নিউজটা এসেছে, ঢাকা ট্রিবিউনে এসেছে, তারিখটা যদি আমার ভুল না হয়ে থাকে 29 নভেম্বর 2013 তিনি পদত্যাগ করেছেন, এবং তিনি বলেছেন যে যারা ক্ষমতায় যাওয়ার জন্য বা রাজনীতি করার জন্য জামাত শিবিরের সাথে রাজনীতি করবেন তাদের সাথে আমি রাজনীতি করতে পারি না। এবং তিনি তৎকালীন সময় কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেন। এবং আমি সকলকে এটা জানাতে চাই যে নতুন প্রজন্মের লিডারদের জন্য একটা ভালো দৃষ্টান্ত কিন্তু উনি, কারণ উনি তোফায়েল আহমেদ সাহেবের এগেনস্টে ইলেকশন করেছিলেন ভোলা 2 আসন থেকে, এবং নিশ্চয়ই 20 দলীয় যে জোট তার একটু অংশ হয়ে থাকলে হয়তো বা তার বাবা একজন সুপ্রতিষ্ঠিত রাজনীতিবিদ ছিলেন, তার বড় ভাইয়ের মতো একটা ভালো জায়গা তিনি পেতেন, কিন্তু সেসবের দিকে না তাকিয়ে উনি ওনার নীতিতে অটল ছিলেন। এবং এখানেও আশাবাদী হওয়ার জায়গা আছে। আমি সেটাই কথা বলছি। একটু আশিক, আপনি যে সংকটের কথা বলছেন আমাদের এখানে, এই যে এত ডিভিশনের মধ্যে একটা একক চিন্তার জায়গা তৈরি করার কোনো স্কোপ কি আছে? প্রথমে আমি রাশিদ সাহেবকে ধন্যবাদ জানাই, ওনার সকল অবজারভেশনের সাথেই আমি একমত। যদিও আমার ছোট্ট একটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন উনি অনেক বড় করে উপস্থাপন করেছেন, আমি মনে করি না এটা অনেক বড় কিছু, কিন্তু মানে আমি যেটা অবশ্যই, আপনি যদি দেখেন 1971-এর যে সিচুয়েশন, এই দেশকে তো আমরা রুল আউট করে দিয়েছিলাম একটা বাস্কেট কেস হিসাবে। আজকে 40 বছর পর তো ইতিহাস মিলালে সেই সকল পণ্ডিতদের আমরা ভুল প্রমাণ করেছি, তাই না? তো আজকে হতাশা আছে মানুষের মধ্যে, ডাউট আছে যে রাজনীতি কি সঠিক দিকে আগাচ্ছে কিনা, বা সামাজিক ভাবে আমরা কি সঠিক জায়গায় পৌঁছাতে পারবো কিনা। ডাউট থাকা ভালো, কারণ ডাউট আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে তো আপনি সঠিক জায়গায় যাবেন না। কিন্তু আমি মনে করি আমি অত্যন্ত পজিটিভ, কারণ বাংলাদেশের একটা ইতিহাস, সেটা হচ্ছে রেজিলিয়েন্স। এই রেজিলিয়েন্স কথাটা দ্বারা কিন্তু আমাদের ইতিহাস সামড আপ হওয়া যায়। অবিচারের প্রতি রেজিলিয়েন্স, প্রকৃতির বিরুদ্ধে রেজিলিয়েন্স, দারিদ্রতার বিরুদ্ধে রেজিলিয়েন্স, কুসংস্কারের বিরুদ্ধে রেজিলিয়েন্স, ধর্ম দ্বারা অন্ধ আদর্শের বিরুদ্ধে রেজিলিয়েন্স। আপনি যাই আনেন, একটা ওয়ার্ড দ্বারা কিন্তু আমাদের এন্টায়ার পলিটিক্যাল হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, ইকোনমিক হিস্ট্রি এবং কি বায়োলজিক্যাল হিস্ট্রি, যেটা এগেইনস্ট নেচার অ্যান্ড এগেইনস্ট নার্চার বলা যেতে পারে, সেটা আমরা প্রমাণ করেছি। সো আমি ব্যক্তিগতভাবে পজিটিভ। হ্যাঁ, কিছু জিনিস দেখলে হয়তো ভালো লাগতো, আমরা হয়তো রাজনীতিতে কিছু জিনিস চাই, ওইটা হয়তো পাচ্ছি না, সেই জায়গায় আমাদের কন্ট্রিবিউশন রাখতে হবে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে শ্রদ্ধার জায়গাটা এখনো নেই। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে সামাজিকতার জায়গাটা এখনো নেই। আমি মনে করি এক ধরনের সহানুভূতির জায়গাটা এখনো নেই। এইগুলি জিনিস রাজনীতিতে থাকলে অবশ্যই রাজনীতি আরো সুন্দর হতো। দেখেন, এই দেশের ইতিহাস তো গত 40 বছরের ইতিহাস না। এই দেশে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভাসানীকে দেখে দাঁড়িয়ে যেতেন, এই নজিরও আছে। এই দেশের ওই ইতিহাসও আছে, এই দেশে নেই, উপমহাদেশে, যে মহাত্মা গান্ধীর একটা সিম্পল রিকোয়েস্ট শুনে বল্লভভাই পটেল প্রথম প্রধানমন্ত্রিত্ব নেহরুর চরণে রেখে দিলেন, যে ঠিক আছে, বাপু বলেছে আমি প্রথম প্রধানমন্ত্রিত্ব হব না, আমি নেহরুকে দিয়ে দেব। এই দেশে তো অনেক বড় বড় লেগেসি আছে। এই দেশ বলতে এই উপমহাদেশ, এবং আপনি যে শ্রদ্ধাবোধ সুভাষচন্দ্র বোস এবং গান্ধীর মধ্যে দেখতেন, বঙ্গবন্ধু সরোয়ারদের মধ্যে দেখতেন, এগুলি তো আমরা চাই বর্তমান রাজনীতিতে থাকুক। আনফরচুনেটলি এখন তো সেই জায়গাটি বোধহয় আমরা খুঁজে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। এটা আমাদের দুর্বলতা, পাওয়াতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের ডিউটি। এখানে আমি একটু আপনার কাছে আরেকটু বিস্তারিত যদি জানতে চাই, এই যে তারুণ্যের প্রতি এক ধরনের আমাদের এখানে হতাশা আছে যে তরুণরা রাজনীতি বিমুখ এবং তারা ইতিহাস সম্পর্কে সেই রকম ওয়াকিবহাল না, কিন্তু আবার আশাবাদের জায়গাটা আপনি দুজনেই বলছেন যে আমরা পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব ব্যাপারটাকে দেখি। আপনারা কি সেভাবে দেখেন? কেন দেখবো না? দেখেন, 20 বছর এই দেশের
নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখানো হয়েছিল 20 বছর। তারপরে কি আজকে কিছু কিছু বিষয় তো কনসেনসাস আছে। রাজনীতিবিদরা যাই বলুক না বলুক, বঙ্গবন্ধুর জায়গা, স্বাধীনতার জায়গা, 7ই মার্চের জায়গা, 6 দফার জায়গা, এগুলিতে তো সাধারণ মানুষের মধ্যে কোনো বিতর্ক নেই। হ্যাঁ, পলিটিক্যাল রেটরিকে ডিভিশন আছে। পলিটিক্যাল রেটরিকে আপনি একটা পয়েন্ট স্কোরিং এর জন্য অনেক কিছু বলতে পারেন, বা আপনার ক্ষোভ বা আপনার এক ধরনের ব্যক্তি সেলফ ইন্টারেস্ট থেকে আপনি অনেক কিছু বলতে পারেন। বাট সাধারণ মানুষের মধ্যে যে যার জায়গা, ইতিহাস যাকে যার জায়গা দেওয়ার তা তো দিয়েছে। সো ওইটা নিয়ে রাজনীতি যারা করে বা ওইটা নিয়ে যারা ডিভিশন করে, এটা তারা খামাখা তারুণ্যের মধ্যে কি এই ডিভিশনটা আছে না? তারা এই একক চিন্তা না, কিছুটা তো ডিভিশন আছে, কারণ তারুণরা তো ম্যানিপুলেটেড হয়। বাট ওভারঅল লেগেসিটা কি? লেগেসিটা কিন্তু ইতিহাসকে কিন্তু আপনি দাবিয়ে রাখতে পারেননি। আজকে এই ডিজিটাল যুগে বা এই ইনফরমেশন এজে, যেখানে আপনি এই দেশে বসে 1776 এ বস্টন টি পার্টিতে আমেরিকায় কি হয়েছিল আপনি ইন্টারনেটে পড়তে পারেন, সেই দেশে বসে আপনি আপনার দেশের সঠিক ইতিহাস পড়তে পারবেন না তা তো না। সো আপনার এই ইনফরমেশন যুগে যারা ভুল ইতিহাস প্রচার করার চেষ্টা করছে বা ভুল বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে, ইটস আ ম্যাটার অফ টাইম যে তারা ডিবেট থেকে হারিয়ে যাবে। আমি আবার আসছি ডক্টর আশিক আপনার কাছে। একটি জিনিস এখানে বলা হয় যে আমাদের জেনারেশন একটা বড় পশ্চিমমুখী, নিজের দেশের মাটি, সংস্কৃতি, রাজনীতি এগুলো তাদেরকে খুব একটা টানে না। আপনারা তো এই জেনারেশনের কেউ রাজনীতিবিদ, কেউ অর্থনীতিবিদ, আপনারা কিভাবে মাটির ব্যাপারটাকে দেখেন? এটাতে যাওয়ার আগে একটু যদি আমাকে অ্যালাউ করেন, ডক্টর আশিকের কথা একটু অ্যাড করতে চাই। ইজ অন দ্য রাইট ট্র্যাক এন্ড আই বিলিভ দ্যাটস আ গুড থিং। দেখুন, দুঃখজনক হচ্ছে বাংলাদেশের সঠিক ইতিহাস এক জায়গায় তো পাওয়া যাবে না। নতুন প্রজন্মের কৌতূহলী পুরুষ বা কৌতূহলী নারী যারা, তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সত্যিকার ইতিহাসটা, হোলিস্টিক পিকচারটা পেতে চান, তাহলে তাদেরকে একটু পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে ইউটিউব, গুগলে গিয়ে একটু রিসার্চ করতে হবে এবং যৌক্তিক কিছু এটাকে আউটকাম, যৌক্তিক কিছু রেজাল্টকে সামনে নিয়ে আসতে হবে। এইভাবে আমি একটু বলি যে দেখুন, বাঙালির উৎপত্তি নতুন না। সবসময় বলি হাজারো বছরের প্রাচীন বাঙালি জাতি আমরা। আমাদের দেশের ইতিহাসবিদরা যে ইতিহাসের বইগুলো লিখেছে, সেখানে প্রথম হিরো উল্লেখযোগ্য হচ্ছেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। তিনি একজন টার্কম্যান, 18 জন অশ্বারোহী নিয়ে তিনি বঙ্গদেশ দখল করলেন। দখল করার সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের যা হাজারো বছরের পুঁথিপাঠ, কাগজপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। অর্থাৎ গভর্নেন্স যেটা, সেটাতে তিনি ইন্টারেস্টেড ছিলেন না, তিনি ক্ষমতা ইন্টারেস্টেড ছিলেন। কিন্তু প্রপার শাসন করা, যেটা যে লেখাপড়ার বিস্তার হবে, আমার প্রজারা ক্ষমতায়িত হবে, তারা জ্ঞানী হবে, বিশ্ববিদ্যালয়ে আবার এত বছর পরে যাত্রা শুরু করেছে। এক্স্যাক্টলি। তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি হিসেবে 18 জন অশ্বারোহী নিয়ে আসলেন। অনেকে ভাবতে পারেন যে ওদের হাস্যরস করছে, বাট আমি সত্যি কথাই বলছি। আসার পরে এই যে বঙ্গভূমির তিনি শাসনভার গ্রহণ করলেন, উনি যদি নিজেকে বাঙালি মনে করতেন বা বাঙালিকে যদি তার নিকট আত্মীয় মনে করতেন বা একটা আত্মীকরণের প্রক্রিয়া যদি সম্পাদিত হতো, তাহলে আজকে প্রতিটি ঘরে ঘরে গরু ছাগল থাকার পাশাপাশি আমাদের দেশে একটি করে ঘোড়া থাকতো। তার ওই অশ্ব চালানোর যে দক্ষতা, সেটা আমাদের আচার সংস্কৃতির একটা অংশ হতো। শুধু তাই নয়, তিনি যে একজন যোদ্ধা ছিলেন, তার তলোয়ার চালনার যে দক্ষতা, সেটাও আমাদের ঘরে ঘরে প্রতিফলিত হতো। ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, একটু তলোয়ার থাকতো, সাজায় রাখার জন্য হলো। যেমন ধরেন ইন্ডিয়ায় শিখদের ঘরে ঘরে একটা করে ইয়ে থাকে। নেপালে ওটাকে জানি কি বলে, যে এটা সংস্কৃতি আচারের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমাদের আচার কোথাও তলোয়ারের স্থান কিন্তু নাই। এক, এরপরে প্রশ্ন আসবে যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি সাহেব কি গভর্ন করার জন্য এসেছিলেন, নাকি এসেছিলেন টু প্রুভ দ্যাট হি ক্যান ফাইট? হি ওয়াজ লুকিং ফর এমপ্লয়মেন্ট। ওনাকে দেখাতে হয়েছে যে উনি লুট করতে পারেন, দখল করতে পারেন, যুদ্ধ করতে পারেন, তাছাড়া হি কুড নট মেক ইট। এরপরে আপনি চলে আসেন, আমি জানি এটার জন্য বিতর্কিত হয়ে যাব, তারপর যেটা সত্যিটা বলা দরকার। এরপর আপনি চলে আসেন, বলা হয় যে বাংলাদেশের বাঙালির স্বাধীনতার সূর্য অস্তমিত হইল 1757 সালের পলাশীর আম্রকাননের যুদ্ধে। প্রশ্ন থেকে যায় যে নবাব সিরাজউদ্দৌলা বা আলীবর্দী খাঁ, ওনারা কেউ কি আসলে বাঙালি ছিলেন কিনা? বাঙালি ওয়ার্ডটা আমি এই জন্য ব্যবহার করছি যে ককসয়েড, মঙ্গলয়েড, অস্ট্রোলয়েড, নিগ্রয়েড, এই 4টি শ্রেণীর মানুষকে নিয়ে পৃথিবী তৈরি হয়েছে। আমরা বাঙালিরা হচ্ছি নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, অ্যানথ্রোপোলজির ভাষায় পরোটো অস্ট্রোলয়েড। প্রশ্ন থেকে যায় যে নবাব সিরাজউদ্দৌলা এবং আলীবর্দী খান সাহেব পরোটো অস্ট্রোলয়েড কিনা, এটি এক।
2 নাম্বার যদি না হয়ে থাকেন, ওনারা যে শাসন করেছেন এই বিষয়গুলো নিয়ে তো অনেক বিতর্ক আছে, থাকতে পারে। আমি জাস্ট সিরাজউদ্দৌলাকে নিয়ে তো নানা বিতর্ক আছে। এবং আমার কথা হচ্ছে, ওনারা যে শাসন করলেন, এই শাসন চলাকালীন সময়ে ইতিহাসের কোন জায়গায় প্রজাদেরকে ক্ষমতায়িত করার জন্য কোনো কাজ করেছেন? অর্থাৎ শাসন ছিল, শোষণ ছিল, ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই আকাঙ্ক্ষা বা মনোবাঞ্ছা পরাজিত হয়েছে ইংরেজদের কাছে। ইংরেজরা একই কাজ করেছে, স্কুল বানিয়েছে, কলেজ বানিয়েছে, ক্লার্ক বানিয়েছে, কিন্তু সায়েন্টিস্ট বানায়নি, রিসার্চার বানায়নি। আমাদেরকে আধুনিক দাস প্রথার দিকে নিয়ে, পাকিস্তানিরা আসলে একই কথা। এই যে 1000 বছরের কথাটি আমি সংক্ষেপে বললাম, এই সমস্ত ইতিহাসে ক্ষুদিরাম তিতুমির ছাড়া একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বশাসনের স্বাদ পৌঁছে দেওয়ার জন্য 1000 বছরের লাঞ্ছনা পরাজয়ের ইতিহাসকে এর ভিতরে ব্যত্যয় ঘটিয়ে পশ্চিম পাকিস্তানের 22 পরিবার এবং তৎকালীন সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুললেন। So first we have to select who is our hero. We have to rectify our history altogether. আমাদের ইতিহাসের এই টাইমে ভ্রান্ত ধারণাগুলোতে বেরিয়ে আসতে হবে। এই যে আপনি বললেন পশ্চিমমুখী, কেন বাংলাদেশের নতুন প্রজন্ম পশ্চিমমুখী হবে না? আপনার ইতিহাসই তো বাঙালিমুখী না, আপনার ইতিহাসই তো বিদেশমুখী। আমার পরিচয়, আমি কনফিউজড। আমি বলি নববর্ষ আমার উৎসব, কিন্তু আমি নববর্ষের থেকে অনেক দূরে। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি নববর্ষ কি চিনতেন না? নবাব সিরাজউদ্দৌলা নববর্ষ চিনতেন না? এখন না, এর কারণটা কি মনে করছেন আপনারা? ওই যে আপনাকে বললাম, যে যেটা লর্ড ম্যাকলের কথা বললাম, যে আমরা আসলে বাঙালির সৌন্দর্য, হ্যাঁ সৌন্দর্য, আমরা সুযোগ সন্ধান। আচ্ছা, একটু এই প্রসঙ্গটা দিয়ে একটু শুনে আসি। এখন আমি যে প্রশ্নটি করেছেন, একই প্রশ্ন আপনাকে করতে চাই, যে পশ্চিমমুখী না তো আমাদের ইয়াং জেনারেশনের একটা অভিযোগ আছে, আপনারা কি একমতের সঙ্গে? না, উনি তো একটা অ্যাডিকুয়েট সামারি দিয়েছে যে আমাদের ইতিহাসে হয়তো বঙ্গবন্ধুর জায়গাটা একটা ইউনিক, বিকজ উনি আসলে বাঙালির রাখাল রাজা যেটাকে বলা হয় আর কি। কিন্তু আমি যে জায়গাটায় যেতে চাই, যে বর্তমান প্রজন্ম আর ধরেন 20 বছর আগের প্রজন্মের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে আমরা কিন্তু এখন অত্যন্ত একটা গ্লোবাল ভিলেজে বাস করি। হ্যাঁ, এইটা ইটস নট ভেরি ব্যাড যে আপনি if you're looking west or looking east, because ultimately to আপনার if you forget your own soil, no, then ধরেন it's not only about history, it's about knowledge, it's about scientific discoveries, it's about innovation, it's about school of thought. এই যে রেনেসা তো ইউরোপে এসেছে, তাই না? তো আপনি যদি গ্যালিলিও নিয়ে পড়েন, আপনি যদি ডারউইন নিয়ে পড়েন, তাহলে তো আপনি পশ্চিমমুখী হচ্ছেন না, ইউর pursuing truth or knowledge. না, সেটা এক জিনিস, নলেজের জন্য ওয়েস্ট হওয়া আর আপনার জীবন যাপনের মধ্যে ওয়েস্টকে ধারণ করা বা আপনার নিজের দেশ, আপনার আলটিমেট জায়গাটা আমার কাছে হচ্ছে ব্যালেন্স। আমার কথা হলো, আমি সাদা পাঞ্জাবি পরে যদি আমি বাংলা লিখতে না পারি, আমি বাঙালি হয়ে যাই না। আর আমি কালকে ওয়েস্টার্ন কাপড় পরে যদি আমি কালকে ঈশ্বরচন্দ্রের ইতিহাস মাথায় রাখি, তাহলে সে ওয়েস্টার্নাইজড হয়ে যায় না, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই জায়গাটায় আমি মনে করি ক্যাটেগরাইজেশনের প্রয়োজনতা নেই। আমার মনে হয় নতুন প্রজন্মর দেশপ্রেমেরও অভাব নেই। আমার মনে হয় তাদের তাদের একটা ডাইরেকশনের একটা রাজনীতির প্রতি তাদের এইটা তো হয়েছে আমাদের জন্য, বা আমাদের যে রাজনীতি তারা দেখছে রাজনীতি বলে। আর সেই রাজনীতি বলে আমরা কি মনে করি? রাজনীতি মানে বঙ্গবন্ধু যেদিন মারা গিয়েছে সেদিন কেক কাটবো, এটা তো রাজনীতি না। বাট নতুন প্রজন্ম যদি মনে করে এটা রাজনীতি, তাহলে তো তারা রাজনীতি করতে চাবে না। তাদেরকে বুঝাতে হবে রাজনীতি কি, তাদেরকে বুঝাতে হবে রাজনীতি কোন ত্যাগ বা কোন সততার প্রতি আন্দোলনের নাম, তাই না? তো তাদের কাছে তো রাইট মেসেজটা আনতে হবে। আপনি যদি বলেন রাজনীতি মানে শত শত কোটি টাকার অর্থায়ন করতে হবে, অপরকে অশ্রদ্ধা করতে হবে, একজন যেদিন মারা যাবে সেদিন আমার কেক কাটতে হবে, ওগুলি তো রাজনীতি না। তো আজকে নতুন প্রজন্ম রাজনীতি থেকে সরে এসেছে, কারণ যে রাজনৈতিক সংস্কৃতিটা তারা দেখছে তাতে তাদের হয়তো তারা অ্যাট্রাক্টেড না। বাট যদি সঠিক রাজনীতির নেতৃত্ব পায়, সরে আসে নাই, মানে হয়তো একটু এলিয়েনেট। আপনি যদি এখনকার তরুণ নেতৃত্বের বিকাশের ধারাটা দেখি রাজনীতির মধ্যে, আপনি আওয়ামী লীগই বলে বিএনপিতেই বলি, ছাত্র রাজনীতি যারা করছে এবং ধীরে ধীরে যারা পরের বড় প্ল্যাটফর্মে যাবে, সেখানে কি আসলে সত্যিকার অর্থে মেধার মূল্যায়ন, মেধার বিকাশ বা মেধাকে প্রাধান্য দেয়া, ছাত্র দলের কথাই ধরেন যে ঘটনা ঘটছে গত দুদিন যাবত, এই কি আমি কোন দলের না, বাট আমি একটা অবজারভেশন দিই। ধরেন আওয়ামী লীগের
যুবলীগে ছাত্রলীগে, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং, একটা আইন আছে মনে হয় যে 29 বছরের উপরে না। যখন আওয়ামী লীগ এটা করলো, ছাত্রলীগ যখন করলো, ছাত্র হতে হবে, হ্যাঁ ছাত্র হতে হবে, ছাত্রলীগ যখন এই আইনটা করলো তখন সবাই হাসলো রাজনৈতিক অঙ্গনে যে আওয়ামী লীগ ছাত্রলীগকে ধ্বংস করে দিল। ধরেন এটা একটা হাসির কথা ছিল রাজনৈতিক অঙ্গনে, কিন্তু দেখেন এটা তো একটা পজিটিভ স্টেপ যে রাজনীতিটা আপনি তার জায়গায় নিয়ে যান। পজিটিভ স্টেপ নিলে তো কিছু ড্রব্যাক থাকে, আজকে সেই সৎ সাহসটা হয়তো বিএনপি পাচ্ছে না, বাট ওভারঅল যদি আপনি পিকচারটা করেন এখনো ছাত্র রাজনীতির পিকচারটা একটু ডাইলিউটেড। আমার কাছে মনে হয় যতটুকু পজিটিভ মেরিট তারা অ্যাট্রাক্ট করতে পারতো ততটুকু পজিটিভ মেরিট তারা অ্যাট্রাক্ট করতে চায় না। এখানে একটা ইকোনমিক এক্সপ্লেনেশন আছে। আপনি যদি আমাদের দেশে, আপনি কি এখন বলবেন যে রাজনীতিতে তারুণ্যের যথাযথ মূল্যায়ন আছে? না, মূল্যায়ন তো অবশ্যই অত নেই, তারপরও কিছু তো আছে। কারণ তারুণ্য শুধু না, মেধাবী তারুণ্যের মূল্যায়ন কেন বলবেন না? আমি তো শুধু নেগেটিভ দেখি না, পজিটিভও তো পলিটিক্যাল এলিমেন্টস আছে বাংলাদেশের ইয়াং পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে আজকে না। কিন্তু আপনি আমাদের ইয়াং বলতে, যেমন বিএনপিতে একটা ইয়াং তার্ক একটা শব্দ চালু ছিল কিছুদিন আগে যখন তারা ক্ষমতায় ছিল, তখন ওইটা একটু নেগেটিভলি নেগেটিভ ইন্টারপ্রিটেশন। আবার আওয়ামী লীগের মধ্যে অনেক গত ক্যাবিনেটে অনেক তারুণ্যের সমাবেশ ঘটেছিল, কিন্তু সেটারও খুব একটা হলফনামা দেখলে আবার একটু অবাক হয়ে যেত। এই যে এই জায়গাগুলো তো হতাশার জায়গা থাকবে। আবার আপনি যদি খুঁজে, আপনি যদি একটু মাইনিউটলি দেখেন, আপনি কিছু পজিটিভ এলিমেন্টও দেখবেন। আমি একটু পজিটিভটা একটু দেখতে চাই, শেষ সময় বেশিক্ষণ নেই, যদি একটু বলেন যে রাজনীতি এবং তারুণ্য, তার মেধা, যোগ্যতা, মূল্যায়ন সব মিলিয়ে ইতিবাচক ভাবে দেখার কি উপায় আছে বলেন? ইতিবাচক ভাবে দেখার এটাই উপায় যে প্রথমত আমি মনে করি যে নতুন প্রজন্ম এখনো রাজনীতি থেকে তাদের মন সরিয়ে নেয়নি, তারা বিশ্বাস করার মতো মানুষ খুঁজছেন এবং নিশ্চয়ই প্রকৃতির নিয়মে সময়ের প্রয়োজনেই ভালো তরুণ নেতা পাওয়া যাবে, এটাই বাস্তবতা। তবে রাজনীতিতে সবসময় নেতৃত্বের ভ্যাকিউম থাকাই উচিত। এর কারণ হচ্ছে যে একটি জায়গায় বেশি নেতা আবার হয়ে গেলে কার নেতৃত্ব যে আপনি মানবেন বা কার কথায় জাতি গঠনের কাজটি আপনি সম্পাদিত করবেন সেটি নিয়েও একটি বিভ্রান্তির সৃষ্টি হবে। সুতরাং নেতা সবসময় কমই থাকবে, এটাই তার প্রকার প্রকৃতি, এটাকে নষ্ট করা ঠিক হবে না। তবে যিনি নেতা হোক না কেন তাকে হতে হবে তারুণ্যে উদ্দীপ্ত, নট নেসেসারিলি তরুণ অ্যাজ ইন 40 ইয়ার্স ওল্ড, বাট তারুণ্যে উদ্দীপ্ত, যিনি তরুণদের কথা চিন্তা করবেন। নেতা চিন্তার মধ্যে তারুণ্যটাই জরুরি। আর ওই পশ্চিমা কি বলে প্রভাবের ব্যাপারে ছোট্ট একটা কথা বলা খুবই প্রয়োজন, আমি একটু আপনার অনুমতি নিয়ে বলছি। সেটা হচ্ছে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব যখন এই দেশে সামরিক শাসকের ভূমিকায় উপনীত হন তখন বাংলাদেশের শিক্ষা কারিকুলামে ইংরেজির যে জোটটি এটা উনি সিগনিফিকেন্টলি কমিয়ে দিয়েছিলেন। দেখুন, whether you like it or not, fact of the matter remains, সমস্ত পৃথিবীর অর্থনীতি, সব অর্থনৈতিক কর্মকাণ্ড ইংরেজি দ্বারা বা পাশ্চাত্যের দুনিয়া দ্বারা আধিপত্য বিরাজ করে। আমাদেরকে তো তাদের দেওয়া টেকনোলজি ইউজ করে আমাদের জায়গায় আমাদের পৌঁছাতে হবে। চীন জাপানের উদাহরণ দেয় এবং না, চীন জাপান অফকোর্স, চীন জাপান তো ইংরেজি ছাড়া করছে না। চায়নায় চাইনিজ বলে, কিন্তু চায়না যখন আমেরিকায় যে ফ্যাক্টরি সেট আপ করে বা ইনভেস্টমেন্ট করে তখন তো ইংরেজিতেই কথা বলে। আমি ইংরেজি সারাদিন বলছি না, বাট আমার ক্ষমতা থাকতে হবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করার, নেগোসিয়েশন করার, এটা এক। আর 2 নম্বর, উনি যে কথাটা বললেন ওনার সাথে একমত, গ্যালিলিও, কোপার্নিকাস, তাদের ব্যাপারে তো জানতে হবে। আপনি শুধু বাংলার উপর জোর দিলেন সেটা না। আর সমস্ত জাতি, প্রথমে বলেছি, কলোনিয়াল নস্টালজিয়ায় ভুগে, যার শিকার আপনি আমিও। আমাদের আজ পাঞ্জাবি পায়জামা বা লুঙ্গি পরারই কথা ছিল, কিন্তু আমরা শার্ট প্যান্টই পরি, এটাই বাস্তবতা। এখন এটা একজন অন্তত পড়েছে, হ্যাঁ না এটার মধ্যে কোনো ক্রেডিট পড়েছেন শিওরলি, বাট এটা একটা ডিবেটের বিষয় যে এটা কতটুকু বাঙালিয়ানা, এর মধ্যে বাঙালিয়ানা এটা নিয়েও ডিবেট আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে কি সবকিছু নিয়ে তো আমরা ফাইট করতে পারবো না, বাট বাঙালির যে অদম্য স্পৃহা এটাকে আমাদের ধরে রাখতে হবে, বাঙালির স্বাধীনতা, মুক্তিকামিতা সেটাকে ধরে রাখতে হবে এবং আমাদের চোখ কান খোলা রাখতে হবে নতুন প্রজন্মের কাছে। এটা আহ্বান। গতকাল শুধু একটা কথা বলেছি যে 42 বছরের স্বাধীনতার ইতিহাসে কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের একজন মাত্র সন্তান আজ অবধি, আমি চিন্তা করলাম, আপনি চিন্তা করে দেখবেন, একজন মাত্র সন্তান যিনি তার অ্যাকোয়ার্ড এডুকেশন তাকে ব্যবহার করে জাতিগতভাবে একটা সামগ্রিক কল্যাণের আইডিয়া জেনারেট করেছেন, দ্যাট ইজ ডিজিটাল বাংলাদেশ। আমাদের সজীব পদের জয়। আমরা এই ধরনের নেতৃত্বকে উৎসাহিত করতে চাই।
আমরা ব্লাইন্ড সাইডের হতে, আমরা চাই এমন সব লোকজন যারা ওনার মতো ইকোনমিক্স পড়ে এসেছেন, উনি ওনার অ্যাকোয়ার্ড দক্ষতা দিয়ে জাতিকে কি দিতে পারবেন, প্রথমে ওইটা পরিষ্কার হবে, তারপরে গিয়ে রাজনীতি হবে। আমি এটা একটু শেষ করে দেবো আপনাকে দিয়ে। ডক্টর আশিক, আপনি কি মনে করেন যে তরুণকে নিয়ে আশাবাদী হওয়ার জায়গাগুলো কিভাবে আমরা সবার সামনে? আমি মনে করি ফার্স্ট যে স্কোপটাকে একটু মাল্টি ডাইমেনশনাল করেন, শুধু পলিটিক্স করেই সবার না, শুধু পলিটিক্স না, সামগ্রিক অর্থে। আই থিংক ইয়ুথদের আজকে ফেসবুক দেখলে বোঝা যায় যে ইয়ুথরা কিভাবে সোসাইটির উপর একটা ইম্প্যাক্ট রাখতে পারে। আপনি যদি আজকে হংকং এর মুভমেন্ট দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে ডেমোক্রেসির পক্ষে, তারা তো কোনো স্ট্যাবলিশ পলিটিক্যাল পার্টি নয়। এবং আপনি যদি আজকে রিসার্চ এন্ড টেকনোলজিতে দেখেন, বিজনেসে দেখেন, সোশ্যাল ওয়েলফেয়ার ইস্যুজে দেখেন, যারা ভলেন্টিয়ার হচ্ছে সেভ দ্য চিলড্রেনের জন্য, ইউনিসেফের জন্য, এরা তো বেশিরভাগই ইয়ং পৃথিবীতে। সো ইয়াংদের জন্যই, ইয়াংরাই তো দ্য ইঞ্জিন অফ প্রসপ্যারিটি। হ্যাঁ, আমি তাও বিশ্বাস করি যে একটা প্রপার ম্যাচিওর ডাইরেকশন দরকার, এবং আমরা তাই আশা করি যে এই ডাইরেকশনটা যেন ইয়াংরা পায়, সো দ্যাট তাদের মধ্যে যেই এনার্জিটা আছে এটা একটা রাইট ডাইরেকশনে দেশকে নিয়ে যায়। আমরা বিশ্বাস করি ডক্টর আশিক যেটি বললেন যে আমাদের গ্রোথের ইঞ্জিন, প্রসপারিটির ইঞ্জিন তারুণ্যের উপর নির্ভরশীল, এবং সেটি যাতে সঠিকভাবে পরিচালিত এবং সঠিক ডিরেকশনের মধ্যে দিয়ে পরিচালিত হয়, যেটি রাশেক রহমানও বললেন, আমাদের চিন্তার মধ্যে আধুনিকতা, চিন্তার মধ্যে তারুণ্য, এটি খুবই জরুরি। এবং সেই লক্ষ্যে, সেই মেধা নিয়ে দেশটি অগ্রসর হবে। আমাদের রাজনীতি, সমাজ, অর্থনীতি, শুধু রাজনীতির পেরিফেরির মধ্যে বিষয়টা না, আরও সামগ্রিক অর্থে সমগ্র উন্নয়নের চিন্তায়, দেশের অগ্রগতির চিন্তায় সেটি যাতে প্রস্ফুটিত হয়, সেই প্রত্যাশা আমরা করছি। রাশেক রহমান এবং ডক্টর আশিক রহমান দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের একটু ভিন্ন ধর্মী একটি বিষয় নিয়ে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।